গল্পের একদম শুরুতেই আমরা দেখি সাউথ কোরিয়ার সিউল শহর। সেখানে একটি আমেরিকান মিলিটারি বেসের ভেতরে এক ডাক্তার তার অ্যাসিস্ট্যান্টকে ভয়ঙ্কর এক নির্দেশ দেয়। ল্যাবে রাখা শত শত বোতল বিষাক্ত কেমিক্যাল সে সরাসরি নালায় ফেলে দিতে বলে। অ্যাসিস্ট্যান্ট তাকে থামানোর চেষ্টা করে। সে জানায় এই কেমিক্যাল খুব বিপজ্জনক এবং এই নালা গিয়ে সরাসরি হান নদীতে মিশে যায়। কিন্তু ডাক্তার তার কথা একদমই গুরুত্ব দেয় না। শেষ পর্যন্ত দায়িত্বহীনভাবে সেই বিষাক্ত কেমিক্যাল পুরোটা হান নদীতে ফেলে দেওয়া হয়। কিছু সময় পর হান নদীর ধারে থাকা মানুষজন পানির নিচে অদ্ভুত এক নড়াচড়া দেখতে পায়। প্রথমে সবাই বিষয়টাকে মজা মনে করে। কেউ পানিতে পাথর ছুঁড়ে মারে, কেউ আবার দূর থেকে দাঁড়িয়ে অদ্ভুত জিনিসটা দেখতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানির নিচে লুকিয়ে থাকা সেই জিনিসটা হঠাৎ বাইরে বেরিয়ে আসে। মানুষের সামনে দাঁড়িয়ে যায় এক বিশাল, কুৎসিত এবং ভয়ঙ্কর প্রাণী। কয়েক সেকেন্ডের জন্য সেখানে থাকা কেউ বুঝতেই পারে না এটা আসলে কি, কিন্তু পরের মুহূর্তেই সেই প্রাণী পাগলের মতো ভিড়ের ওপর হামলা শুরু করে। পুরো নদীর পার মানুষের চিৎকারে কেঁপে ওঠে। রাক্ষসটা কাউকে ছাড়ে না। সে একের পর এক মানুষকে ধরে মেরে সামনে এগিয়ে যেতে থাকে। এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মাঝে কিছু মানুষ দৌড়ে গিয়ে কন্টেইনারের মতো একটি ঘরের ভেতরে লুকায়। তারা ভয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়, কিন্তু বাইরে এক মহিলা আটকে পড়ে যায়। রাক্ষসটা ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। মহিলা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু তার সামনে বাঁচার কোনো রাস্তা থাকে না। শেষ মুহূর্তে সে সিঁড়ি দিয়ে নিচে লাফিয়ে নিজের জীবন বাঁচায়। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে তার ছোট ছেলে এখনও এই কন্টেইনারের ভেতরে আটকে আছে। ভেতরের মানুষজন চিৎকারের জন্য চেষ্টা করছে, কারণ কন্টেইনারের অন্য দরজাটা জং ধরা চেইন দিয়ে বন্ধ। এদিকে বাইরে দাঁড়িয়ে মহিলা কাঁদতে কাঁদতে গ্যাংডুর কাছে সাহায্য চায়। গ্যাংডু নিজেও তখন ভয় পেয়ে গেছে, কিন্তু বাচ্চাটার কথা শুনে সে সাহস জোগাড় করে। তার সঙ্গে একজন বিদেশি লোকও সাহায্যের জন্য এগিয়ে আসে। দুজন মিলে পুরো শক্তি দিয়ে চেইন ভাঙার চেষ্টা করে। অনেক কষ্টের পর তারা দরজাটা খুলতে পারে এবং ভেতরে আটকে থাকা মানুষগুলোকে বের করে আনে। কিন্তু আসল বিপদ তখনও শেষ হয়নি, কারণ সেই ভয়ঙ্কর রাক্ষস এখনও তাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই বিদেশি লোকটার রাগে মাটির উপর থেকে পাথর তুলে সেই রাক্ষসের দিকে ছুঁড়ে মারে। কিন্তু এত বড় দানবের উপর ছোট পাথরের কোনো প্রভাবই পড়ে না। এরপর গ্যাংডু আর আশেপাশের কয়েকজন মিলে একটি বড় লোহার খুঁটি তুলে নেয়। সবাই পুরো শক্তি দিয়ে রাক্ষসটার উপর আঘাত করে। এই আঘাতে রাক্ষসটা ভয়ঙ্করভাবে ক্ষেপে যায় এবং সরাসরি তাদের দিকে ছুটে আসে। গ্যাংডু কোনোভাবে একটি গাড়ির নিচে ঢুকে নিজের জীবন বাঁচায়, কিন্তু বিদেশি লোকটা রাক্ষসটার আক্রমণের মধ্যে পড়ে যায়। গ্যাংডু ভয়ে কাঁপলেও হাল ছাড়ে না। সে আবার সাহস করে গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে এবং রাক্ষসটার লেজে জোরে আঘাত করে। ব্যথায় ছটপট করতে থাকা রাক্ষস এবার পুরো রাগ নিয়ে গ্যাংডুর পেছনে লাগে। চারদিকে তখন শুধু দৌড়াদৌড়ি আর মানুষের চিৎকার। এই বিশৃঙ্খলার মাঝেই গ্যাংডু নিজের মেয়ে হিয়নসোকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তাড়াহুড়োর মধ্যে দুজনই মাটিতে পড়ে যায়। গ্যাংডু দ্রুত উঠে দাঁড়ায় এবং কিছু না ভেবে একটি বাচ্চা মেয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে। সে শুধু বাঁচতে চায় এবং তার মেয়েকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। কিন্তু কিছু দূর গিয়ে যখন সে পেছনে তাকায়, তখন তার বুকের ভেতরটা হিম হয়ে যায়। যে মেয়েটার হাত সে ধরে আছে সে তার মেয়ে হিয়নসো নয়, তার আসল মেয়ে পিছনে পড়ে গেছে। গ্যাংডু এক মুহূর্তের জন্য জমে যায়। তার চোখের সামনে হিয়নসো একা দাঁড়িয়ে থাকে। ভয় পেয়ে সে কাঁপছে এবং বাবার দিকে তাকিয়ে আছে। মনে হয় সে চোখ দিয়েই সাহায্য চাইছে। গ্যাংডু সমস্ত শক্তি দিয়ে মেয়ের দিকে ছুটতে চায়, কিন্তু ঠিক তখনই অনেক দেরি হয়ে যায়। রাক্ষসটা হঠাৎ হিয়নসোকে ধরে ফেলে এবং তাকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। গ্যাংডু অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকে। রাক্ষসটা দ্রুত সাঁতরে নদীর অন্য পাশে চলে যায় এবং ধীরে ধীরে পানির নিচে হারিয়ে যায়। এই মুহূর্তটাই গ্যাংডুর জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। তার বাবা নিজের চোখের সামনে সব কিছু দেখে ফেলেন। এই দৃশ্য দেখে গ্যাংডুর বাবা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েন। তিনি সবকিছু নিজের চোখে দেখলেও কিছুই করতে পারেন না। এরপর সরকার আর সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। হান নদীর আশেপাশের জায়গা নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়। রাত নামতেই মৃতদের পরিবার এক জায়গায় জড়ো হয়। চারদিকে শুধু কান্নার শব্দ। আর গ্যাংডু নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না। তার মাথায় বারবার ফিরে আসে সেই মুহূর্ত যখন সে নিজের মেয়ের বদলে ভুল বাচ্চার হাত ধরে দৌড়েছিল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। সরকার ঘোষণা করে সেই রাক্ষসীর শরীরে ভয়ঙ্কর কোনো ভাইরাস থাকতে পারে। তাই হামলার সময় যারা সেখানে উপস্থিত ছিল তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে। গ্যাংডু আর তার পুরো পরিবারকেও জোর করে হাসপাতালে আটকে দেওয়া হয়।
তারা তখন শোক, ভয় আর অসহায়তার মধ্যে বন্দী হয়ে পড়ে। কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ গ্যাংডুর ফোনে একটি কল আসে। ফোন ধরতেই ওপাশ থেকে হিয়নসোর দুর্বল আর ভাঙা গলা শোনা যায়। সে কাঁদতে কাঁদতে জানায় সে এখনও বেঁচে আছে। সে কোনো অন্ধকার, নোংরা সুড়ঙ্গের মতো জায়গায় আটকে আছে। এটা শুনে গ্যাংডুর চোখে আবার আশা ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে পুলিশ আর ডাক্তারদের জানায় যে তার মেয়ে মারা যায়নি, সে এখনও বেঁচে আছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। পুলিশ তাকে পাগল ভাবতে থাকে। ডাক্তাররা মনে করে ভাইরাসের ভয় আর মেয়েকে হারানোর ধাক্কায় গ্যাংডু ভুল কিছু কল্পনা করছে। তখন গ্যাংডু বুঝে যায় সিস্টেমের উপর ভরসা করে বসে থাকলে তার মেয়ে সত্যিই মারা যাবে। কেউ সাহায্য না করায় গ্যাংডু আর তার পরিবার সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই হিয়নসোকে উদ্ধার করবে। এরপর তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। গ্যাংডুর বাবা নিজের সব জমা টাকা বের করেন। সেই টাকা দিয়ে তারা ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র, গাড়ি, প্রোটেক্টিভ স্যুট আর খোঁজার সরঞ্জাম কেনে। এখন সরকারের চোখে তারা আর রোগী নয়, তারা হয়ে গেছে পালানো অপরাধী। এরপর তারা স্যানিটেশন ওয়ার্কারের ছদ্মবেশ নেয়। মুখে মাস্ক, শরীরে প্রোটেক্টিভ স্যুট আর হাতে সরঞ্জাম নিয়ে তারা একের পর এক সিকিউরিটি চেকপয়েন্ট পার করে। তারপর শুরু হয় তাদের আসল খোঁজ। হান নদীর আশেপাশের প্রতিটি সুয়ার, প্রতিটি টানেল আর প্রতিটি অন্ধকার জায়গায় তারা হিয়নসোকে খুঁজতে থাকে। কারণ ফোনে হিয়নসো শুরু বলেছিল সে গভীর, নোংরা আর অন্ধকার কোনো সুড়ঙ্গে আটকে আছে। কিন্তু সমস্যা হলো শহরের নিচে এমন শত শত পথ আছে। সব সুয়ার দেখতে একই রকম, আর প্রতিটি টানেলই অন্ধকারের ভেতর হারিয়ে যায়। দিন কেটে যেতে থাকে। গ্যাংডু আর তার পরিবার এক মুহূর্তও থামে না। তারা হান নদীর আশেপাশে হিয়নসোকে খুঁজতেই থাকে, কিন্তু কোথাও কোনো পাকা সূত্র মেলে না। ক্ষুধা, ঠান্ডা আর ক্লান্তিতে সবার শরীর ভেঙে পড়তে শুরু করে। শেষ পর্যন্ত তারা নিজেদের ছোট স্ন্যাক শপে ফিরে আসে। তারা ভাবে কিছু খেয়ে আবার নতুন করে খোঁজ শুরু করবে। কিন্তু দোকানে বসতেই সবার চোখের সামনে হিয়নসোর মুখ ভেসে ওঠে। খাবার সামনে রাখা থাকে, কিন্তু কেউ ঠিকমতো খেতে পারে না। প্রত্যেকের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, মেয়েটা এখন কোথায় আছে? ঠিক তখনই মুভি আমাদের খুব আবেগী একটি দৃশ্য দেখায়। গ্যাংডু আর তার পরিবার কল্পনা করে হিয়নসো তাদের সঙ্গে বসে আছে। সবাই তাকে ভালোবেসে খাবার খাইয়ে দিচ্ছে, যেন কিছুই হয়নি, যেন সে এখনও তাদের মাঝেই আছে। কিন্তু বাস্তবতা অনেক বেশি নির্মম, কারণ ঠিক সেই সময় আসল হিয়নসো অন্ধকার সিওয়ারের ভেতরে একা পড়ে আছে। চারদিকে দুর্গন্ধ, নোংরা পানি আর মানুষের লাশ। সে ভয় পেয়ে কাঁপছে। হঠাৎ ওপর থেকে ভারী কিছু নড়ার শব্দ আসে। হিয়নসো এক সেকেন্ডও দেরি না করে মাটিতে শুয়ে পড়ে এবং নিজেকে মৃতের মতো দেখাতে থাকে। ভয়ে তার নিঃশ্বাস পর্যন্ত আটকে যায়। কিছুক্ষণ পর রাক্ষসটা ধীরে ধীরে ভেতরে ঢোকে। তার মুখ থেকে নোংরা পানি ঝরছে। সে নিজের সঙ্গে আরেকটি শিকার নিয়ে এসেছে। কিন্তু এবার ভাগ্যক্রমে সেই শিকার পুরোপুরি মারা যায়নি। একটি ছোট ছেলে এখনও বেঁচে আছে। রাক্ষসটা চলে যেতেই হিয়নসো দ্রুত ছেলেটার কাছে যায় এবং তার অবস্থা দেখতে থাকে। ছেলেটা খুব ভয় পাওয়া আর দুর্বল। কিন্তু ঠিক তখনই আবার শব্দ শোনা যায়। মনে হয় রাক্ষসটা কিছু ভুলে ফিরে আসছে। হিয়নসো ভয় পেয়ে দ্রুত ছেলেটাকে নিজের বুকে জড়িয়ে ধরে। তারপর দুজন একসঙ্গে মাটিতে শুয়ে থাকে। তারা একদম নড়াচড়া করে না। রাক্ষসটা তাদের খুব কাছে এসে শুকতে থাকে। মনে হয় যে কোনো মুহূর্তে সে তাদের ধরে ফেলবে। হিয়নসো নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখে। শেষ পর্যন্ত রাক্ষসটা তাদের মৃত ভেবে সেখান থেকে চলে যায়। এদিকে গ্যাংডুর পরিবার এখনও সেই রাক্ষসের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। এই সময় গ্যাংডুর বাবা বুড়ো পার্ক তাদের ছোট স্টোরের ভেতরে বসে থাকেন। হঠাৎ দরজার ফাঁক দিয়ে তিনি বাইরে অদ্ভুত কিছু দেখতে পান। বাইরে সেই ভয়ঙ্কর রাক্ষসটা দাঁড়িয়ে আছে। বুড়ো পার্ক ধীরে ধীরে নিজের বন্দুকটা তুলে নেন। বুড়ো পার্ক দরজার ফাঁক দিয়ে খুব সাবধানে নিশানা করেন। পরের মুহূর্তেই গুলি ছুকে যায়। গুলি লাগতেই রাক্ষসটা ব্যথায় ছটপট করতে থাকে, কিন্তু এতে সে আরও বেশি খেটে যায়। রাগে পাগল হয়ে সে পুরো শক্তি দিয়ে স্টোরের উপর হামলা করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ছোট দোকানটা ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যায়। এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মাঝেও বুড়ো পার্ক সুযোগ বুঝে আবার গুলি চালান। এবার রাক্ষসটা একটু পিছিয়ে যায়। পুরো পরিবার বাইরে বেরিয়ে এসে দেখে রাক্ষসটা মাটিতে পড়ে আছে। কিছু মুহূর্তের জন্য সবার মনে হয় হয়তো দানবটা মারা গেছে, কিন্তু গ্যাংডুর ভাই নামিল রাগ সামলাতে না পেরে তার ওপর আরেকটি গুলি চালিয়ে দেয়। আর ঠিক তখনই সবার বুক কেঁপে ওঠে।
রাক্ষসটা হঠাৎ উঠে দাঁড়ায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। এবার পুরো পরিবার তার পেছনে দৌড় দেয়, কিন্তু গুলির শব্দ শুনে পুলিশ আর সৈন্যরাও দ্রুত সেখানে আসতে থাকে। পরিবারের হাতে সময় খুব কম, একদিকে পুলিশ তাদের ধরতে আসছে, অন্যদিকে রাক্ষসটা আবার নদীর দিকে পালিয়ে যাচ্ছে। এই সুযোগে দানবটা হান নদীতে ঝাঁপ দিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। ঠিক তখন বুড়ো পার্ক নিজের সন্তানদের পালিয়ে যেতে বলেন। তিনি বুঝে যান পুলিশ যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে, তাই তিনি নিজে পেছনে থেকে রাক্ষসটার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি গ্যাংডুর বন্দুক হাতে নেন এবং নদীর ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর রাক্ষসটা পানি থেকে বেরিয়ে আসে, তারপর ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। বুড়ো পার্ক গুলি চালাতে যান, কিন্তু তখনই তিনি বুঝতে পারেন বন্দুকটা খালি। এই ছোট ভুলটাই তার জীবনের শেষ ভুল হয়ে যায়। নিজের বাবাকে এভাবে দেখে গ্যাংডু পুরোপুরি ভেঙে পড়ে। তার ভেতরে অপরাধবোধ, রাগ আর অসহায়তা একসঙ্গে বিস্ফোরিত হয়। কিন্তু পুলিশ দ্রুত কাছে চলে আসছে, তাই গ্যাংডু নামিল আর নামজুকে বলে তারা যেন হিউনসোকে খুঁজতে চালিয়ে যায়। সে নিজে বাবার পাশে থেকে যায়। গ্যাংডু বাবার মুখের ওপর একটি পত্রিকা ঢেকে দেয়। সে চলে যেতে চায়, কিন্তু বাবাকে এভাবে ফেলে যাওয়ার সাহস পায় না। শেষ পর্যন্ত পুলিশ সেখানে পৌঁছে যায় এবং গ্যাংডুকে ধরে ফেলে। অন্যদিকে নামিল আর নামজু এখন একাই হিউনসোকে খুঁজতে থাকে। ঠিক তখনই নামিলের মনে পড়ে তার কলেজের এক পুরনো বন্ধুর কথা। সেই বন্ধু এখন একটি টেলিকম কোম্পানিতে কাজ করে। নামিলের মনে আশা জাগে, যদি হিউনসোর ফোনের লোকেশন ট্রেস করা যায় তাহলে তারা তার আসল জায়গায় পৌঁছতে পারবে। তাই সে বন্ধুর কাছে সাহায্য চায়। প্রথমে বন্ধু তাকে সাহায্য করতে রাজি হয়। রাতের অন্ধকারে দুজন টেলিকম কোম্পানির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সিস্টেম খুলতে হলে ম্যানেজারের পাসওয়ার্ড দরকার। নামিলের বন্ধু পাসওয়ার্ড আনার কথা বলে অফিসের ভেতরে যায়, কিন্তু সেখানে আগেই পুলিশ লুকিয়ে বসে থাকে। আসলে রিওয়ার্ড মানির লোভে তার বন্ধু তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। নামিল বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার সন্দেহ হতে শুরু করে। ঠিক তখনই তার চোখ পড়ে পাশে থাকা একটি ইলেকট্রনিক ডিভাইসের ওপর। সে আর সময় নষ্ট করে না, আন্দাজে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে। আর আশ্চর্যের বিষয় হল, সিস্টেম সত্যিই খুলে যায়। শেষ পর্যন্ত নামিল হিউনসোর ফোনের লোকেশন বের করে ফেলে। এবার সে বুঝে যায় হিউনসো কোন দিকের নিচে আটকে আছে, কিন্তু ঠিক তখনই পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। নামিল ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে। সে সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে বিদ্যুতের শর্ট সার্কিট করে দেয়। পুরো ঘরের লাইট বন্ধ হয়ে যায় এবং চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ে। এই সুযোগে নামিল সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে নিজের বন্ধুকে দেখে, সেই একই বন্ধু যে কিছুক্ষণ আগেই তাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু এবার সে চুপচাপ নামিলকে পালানোর ইশারা করে। নামিল কোনোভাবে পুলিশের হাত থেকে বাঁচে এবং সেতু থেকে নিচে ঝাঁপ দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়, কিন্তু অজ্ঞান হওয়ার আগে সে হিউনসোর লোকেশন নিজের ভাই আর বোনের কাছে পাঠিয়ে দেয়। এদিকে নামজু পুরো রাত সেতুর নিচে লুকিয়ে কাটায়। সেও পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু তার চোখে এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক হিউনসোকে খুঁজে বের করতে হবে। কোনোভাবে হিউনসোর কাছে পৌঁছনোই এখন নামজুর একমাত্র লক্ষ্য। পরের দিন সে লুকিয়ে লুকিয়ে একটি ছোট দোকানে ঢোকে। সেখানে কিছু খায়, একটু নিজেকে সামলায় এবং নিজের বন্ধ হয়ে থাকা ফোন চার্জে দেয়। ফোন চালু হতেই সে নাইমিলের পাঠানো মেসেজ পেয়ে যায়। সেই মেসেজে হিউনসোর লোকেশন দেওয়া থাকে। এবার নামজু বুঝে যায় তাকে কোথায় যেতে হবে। সে আর এক মুহূর্তও দেরি করে না, সঙ্গে সঙ্গে লোকেশন ধরে সেই জায়গার দিকে রওনা দেয়। অনেকটা পথ পেরিয়ে নামজু পুরনো ব্রিজের কাছে পৌঁছায়। চারদিক একেবারে শুনশান, নিচে নোংরা পানি বয়ে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে আছে অন্ধকার সুয়ার টানেল। নামজু খুব সাবধানে সামনে এগোতে থাকে। তার হাতে থাকে নিজের বো, কিন্তু হঠাৎ করেই তার সামনে সেই ভয়ঙ্কর রাক্ষসটা এসে পড়ে। নামজু দ্রুত বো তুলে নিশানা করার চেষ্টা করে, কিন্তু সে তীর ছাড়ার আগেই রাক্ষসটা বিদ্যুতের মতো গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ধাক্কাটা এত জোরে লাগে যে নামজু পাশের একটি গভীর গর্তে গিয়ে পড়ে। কিছু মুহূর্তের জন্য মনে হয় এবার তার আর বাঁচার উপায় নেই, কিন্তু ভাগ্য তার সঙ্গে থাকে। গর্তটা এতটাই সরু ছিল যে রাক্ষসটা ভেতরে ঢুকতে পারে না। নামজু অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার জীবন বেঁচে যায়। অন্যদিকে গ্যাংডুও শেষ পর্যন্ত হিউনসোর লোকেশন জানতে পারে, কিন্তু হাসপাতালের ডাক্তাররা তার কোনো কথাই বিশ্বাস করে না। তারা ভাবে ভাইরাস তার মস্তিষ্কে প্রভাব ফেলেছে। তাদের ধারণা গ্যাংডু হ্যালোসিনেশনের কারণে নিজের মৃত মেয়েকে জীবিত ভাবছে। ডাক্তাররা জোর করে গ্যাংডুর অপারেশনের প্রস্তুতি নিতে থাকে। তারা তার মস্তিষ্ক থেকে স্যাম্পল নিতে চায় যাতে ভাইরাস পরীক্ষা করা যায়, কিন্তু গ্যাংডু কোনোভাবে হাসপাতালের স্টাফদের কাবু করে ফেলে।
তারপর সেখান থেকে পালিয়ে সরাসরি হিউনসোর লোকেশনের দিকে ছুটে যায়। এদিকে নামিলকে একজন গৃহহীন মানুষ উদ্ধার করে। প্রথমে নামিল খুব দুর্বল আর আহত থাকে, কিন্তু জ্ঞান ফিরতেই সে লোকটাকে সবকিছু খুলে বলে। সেই মানুষটিও তার সাহায্যে রাজি হয়ে যায়। দুজনে মিলে পেট্রোল বোমা বানায়, যাতে রাক্ষসীর সঙ্গে লড়ার মতো একটা উপায় থাকে। তারপর তারাও দ্রুত ব্রিজের দিকে রওনা দেয়। এখন ক্যামেরা আবার হিউনসোর দিকে ফিরে যায়। এদিকে হিউনসো আর সেই ছোট ছেলেটা দুজনেই ভীষণ দুর্বল হয়ে পড়ে। হিউনসো বুঝে যায় শুধু অপেক্ষা করে থাকলে আর বাঁচা যাবে না। যদি এখান থেকে বের হতে হয় তাহলে তাকে নিজের পথ নিজেকেই বানাতে হবে। সে চারপাশে পড়ে থাকা কাপড়গুলো জড়ো করে, তারপর সেগুলো একসঙ্গে বেঁধে লম্বা দড়ির মতো বানায়। এরপর সে সেই কাপড়ের দড়িটা ওপরে থাকা লোহার গ্রিলের দিকে ছুঁড়ে মারতে থাকে। প্রথমে বারবার ব্যর্থ হয়, কিন্তু অনেক চেষ্টার পর কাপড়গুলো গিয়ে গ্রিলে আটকে যায়। সমস্যা হলো দড়িটা এখনও অনেক উঁচুতে ঝুলছে। হিউনসো বারবার লাফিয়ে সেটি ধরার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। ঠিক তখনই তার মাথায় ভয়ঙ্কর এক আইডিয়া আসে। কিছুক্ষণ পর রাক্ষসটা পেট ভরে খেয়ে নিজের আস্তানায় ফিরে আসে, তারপর নিচে শুয়ে বিশ্রাম নিতে থাকে। হিউনসো আগে নিশ্চিত হতে চায় রাক্ষসটা সত্যিই ঘুমাচ্ছে কিনা, তাই সে একটি খালি ক্যান তার দিকে ছুঁড়ে দেয়। রাক্ষসটা কোনো প্রতিক্রিয়া দেখায় না। এবার হিউনসো বুঝে যায় এটাই তার একমাত্র সুযোগ। সে ছোট ছেলেটাকে বলে সে যেন এখানেই লুকিয়ে থাকে, সে বাইরে গিয়ে সাহায্য নিয়ে অবশ্যই ফিরে আসবে। ছেলেটা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু হিউনসো তাকে সাহস দেয়। এরপর সে নিজের সব সাহস এক জায়গায় করে। সে দৌড় নেয় এবং সরাসরি রাক্ষসটার পিঠে পা রেখে ওপরে ঝুলে থাকা কাপড়ের দড়ি ধরে ফেলে। কিছু মুহূর্তের জন্য মনে হয় হিউনসো সত্যিই এবার বেঁচে যাবে, কিন্তু ঠিক তখনই রাক্ষসটার লম্বা লেজ হঠাৎ তাকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে সে তাকে আবার নিচে টেনে নিতে থাকে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে ছোট ছেলেটা আতঙ্কে কাঁপতে থাকে। হিউনসো নিজেই তখন মৃত্যুর মুখে, কিন্তু তবুও সে ওই শিশুটাকে বাঁচানোর জন্য আবার তার দিকে ছুটে যায়। সে ছোট ছেলেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে, নিজের শরীর দিয়ে তাকে বাঁচাতে চায়, কিন্তু ঠিক তখনই রাক্ষসটা আবার হিয়নসোকে ধরে ফেলে। হিয়নসোর শরীর তখন ভীষণ দুর্বল, তবু শেষ মুহূর্ত পর্যন্ত সে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা ছাড়ে না। এদিকে বাইরে সরকার সিদ্ধান্ত নেয় এবারে এই দানবকে থামাতে বড় কোনো পদক্ষেপ নিতে হবে, কিন্তু সরকারের পদ্ধতিটাও আবার ভয়ঙ্কর। তারা হান নদীর কাছে একটি বিপজ্জনক বায়োকেমিক্যাল অস্ত্র ছাড়ার প্রস্তুতি নেয়। তারা দাবি করে ভাইরাস আর রাক্ষসকে থামানোর এটাই শেষ সমাধান। কিন্তু এখন মানুষ আর সরকারের কথাই বিশ্বাস করতে পারে না, তাই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। হান নদীর ধারে বড় প্রতিবাদ শুরু হয়। সবাই সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ঠিক এই সময় নদীর ভেতরে লুকিয়ে থাকা রাক্ষসটা আবার নড়ে চড়ে ওঠে। পরের মুহূর্তেই সে প্রচণ্ড গতিতে ভিড়ের দিকে ছুটে আসে। মানুষের মধ্যে ভয়ঙ্কর ভগদ্দর শুরু হয়, কিন্তু হঠাৎ করেই রাক্ষসটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। সরকারের ছড়ানো কেমিক্যাল তার শরীর পুড়িয়ে দিতে শুরু করে। ব্যথায় সে পাগলের মতো কাঁপতে থাকে, আর এই সুযোগেই গ্যাংডু নিজের সব শক্তি নিয়ে তার দিকে ছুটে যায়। গ্যাংডু সরাসরি রাক্ষসটার পেট আর মুখের কাছে পৌঁছে যায়। কাঁপা হাতে সে ভেতরে আটকে থাকা মানুষদের টেনে বের করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে এক মেয়েকে বাইরে বের করে আনে, কিন্তু মেয়েটাকে বুকে নিতেই তার পুরো পৃথিবী ভেঙে পড়ে, কারণ সে আর কেউ নয়, তার নিজের মেয়ে হিয়নসো। হিয়নসোর দুই বাহুর ভেতরে সেই ছোট ছেলেটা জড়িয়ে থাকে, যাকে বাঁচানোর জন্য সে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। কিন্তু হিয়নসোর নিজের নিঃশ্বাস তখন বন্ধ হয়ে গেছে, সে আর বেঁচে নেই। গ্যাংডু কিছু মুহূর্ত একদম চুপ হয়ে যায়, যেন তার মন এই সত্য মেনে নিতেই পারছে না। ঠিক তখনই তার ভাই নামইল পেট্রোল বোমা হাতে তুলে নেয়। চোখে জমে থাকা রাগ আর কষ্ট নিয়ে সে সেটি রাক্ষসটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু রাক্ষসটা এখনও ভয়ঙ্কর দ্রুত। সে বারবার এদিক ওদিক ছুটে বেড়ায় এবং প্রতিটি আক্রমণ থেকে বেঁচে যায়। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে সেই গৃহহীন মানুষটি এগিয়ে আসে, যে মানুষটি আগে নামজুলকে বাঁচিয়েছিল। সে চুপচাপ ওপরে উঠে যায় এবং সুযোগ বুঝে পুরো পেট্রোল রাক্ষসটার শরীরের ওপর ঢেলে দেয়। এবার রাক্ষসটা পুরোপুরি পেট্রোলে ভিজে যায়। নামজুল শেষ পেট্রোল বোমাটা হাতে নেয়। তার লক্ষ্য একটাই, দানবটার শরীরে আগুন ধরিয়ে দেওয়া। কিন্তু এত চাপ, ক্লান্তি আর ভয় একসঙ্গে কাজ করে। বোতলটা তার হাত থেকে ফসকে যায় এবং পেছনে পড়ে ভেঙে যায়। এক মুহূর্তের জন্য সবার মনে হয় সব শেষ, রাক্ষসটা এখনও বেঁচে আছে। ঠিক তখনই গ্যাংডোর বোন নামজু ধীরে ধীরে নিজের বো তুলে নেয়। সে একজন প্রফেশনাল আর্চার ছিল,
তাই এই শেষ সুযোগটা সে নষ্ট করতে পারে না। সে তীরের মাথায় আগুন ধরায়, তারপর পুরো মনোযোগ এক জায়গায় এনে নিশানা ঠিক করে। নামজো তীর ছেড়ে দেয়। জ্বলন্ত তীর বাতাস চিরে সোজা রাক্ষসটার চোখে গিয়ে ঢুকে যায়। পরের মুহূর্তেই রাক্ষসটার পুরো শরীর আগুনে জ্বলে ওঠে। যন্ত্রণায় সে ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। তার চিৎকারে চারপাশ কেঁপে ওঠে। সে পাগলের মতো দৌড়াতে থাকে, কিন্তু আগুন তার পুরো শরীর পুড়িয়ে দিচ্ছে। এখন তার সামনে বাঁচার একটাই রাস্তা, হান নদীর পানি। সে পুরো শক্তি নিয়ে নদীর দিকে ছুটে যায়, যাতে পানিতে ঝাঁপ দিয়ে আগুন নিভিয়ে নিজেকে বাঁচাতে পারে। নদী তখন আর মাত্র কয়েক কদম দূরে, কিন্তু ঠিক তখনই গ্যাংডু তার সামনে দাঁড়িয়ে যায়। গ্যাংডোর হাতে থাকে লম্বা লোহার অস্ত্র। গ্যাংডু সমস্ত রাগ, কষ্ট আর হারানোর যন্ত্রণা একসঙ্গে নিয়ে অস্ত্রটা তোলে। তারপর পুরো শক্তি দিয়ে সেটি রাক্ষসটার শরীরে ঢুকিয়ে দেয়। এটা আর শুধু মানুষ আর দানবের লড়াই থাকে না, এটা হয়ে যায় এক বাবার শেষ প্রতিশোধ। আগুন, ব্যথা আর আঘাতে দুর্বল হয়ে রাক্ষসটা মাটিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস থেমে যায়। হান নদীর ভয়ঙ্কর দানব চিরদিনের জন্য শেষ হয়ে যায়। লড়াই শেষ হওয়ার পর গ্যাংডু কাঁপা পায় সেই ছোট ছেলেটার কাছে যায়। কিছুক্ষণ পর ছেলেটা ধীরে ধীরে চোখ খোলে। তাকে বেঁচে থাকতে দেখে গ্যাংডুর বুক আবার ভেঙে যায়, কারণ এই পৃথিবীতে ছেলেটার আর কেউ নেই। হয়তো ভাগ্য গ্যাংডুর কাছ থেকে তার মেয়ে কেড়ে নিয়েছে, কিন্তু সেই মেয়ের শেষ লড়াই তাকে বেঁচে থাকার নতুন একটি কারণ দিয়ে গেছে। আর এই আবেগী জায়গাতেই দ্য হোস্টের গল্প শেষ হয়। তোমরা যারা ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করেছো, তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে এমনই ইন্টারেস্টিং এবং ইউনিক মুভি এক্সপ্লেনেশন মিস করবে। আর যদি তোমাদের কোনো পছন্দের মুভি থাকে, তাহলে সেটির নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।